জানি আমি রমজান মাহফিল ওলা রোজ জি যাকে যাকে মতো মারি জেল খাটার করে না নি আমি জন্য ভিতরে বাড়ি গেছি জি স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার বলছি যখন আমরা রাইটিং টাস্কটা লিখি তখন কি দাড়ি কমা বা ফুল স্টপ এগুলো কি মেনটেন করতে হবে? হ্যাঁ এগুলো মেনটেন করা লাগবে। আচ্ছা আপাতত এগুলো নিয়ে ওয়ারিটার দরকার নেই। এটা অনেকটা আসলে ইনটুইটিভ, যে একটা সেন্স তৈরি হয়ে যায় পড়তে 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 পড়তে, তখন এমনিতে একটা সেন্স তৈরি হয়ে যায়। কিছু কমন রুলস আছে, যেমন ধরেন কমার ব্যবহারটা তো জানবেনই, ফুল স্টপের ব্যবহারটা তো জানবেনই, যে কখন ফুল স্টপ দেবেন সেন্টেন্সে, আসলে ফুল স্টপ, কমা কখন কমা দেই, এই দুইটা একেবারে বেসিক, এই দুইটা জানা থাকাই লাগবে। কিছু কমন রুলস আছে, লিঙ্কার্স এর পরে আমরা সবসময় কমা দিই, যেমন নেক্সট এর পরে কমা হইছে, দেন এর পরে কমা হইছে, এইটার পরে কমা হইছে, এইরকম আর। আমার ক্ষেত্রে যেটা হয়, এখন যদি আমার টাচ করে কেউ বলে যে কখন সেমিকোলন বসবে, কখন কোলন বসবে, কখন ফুল স্টপ বসবে, আমার একটু বুঝাই দাও, আমি ইনস্ট্যান্ট বুঝাই দিতে পারবো না, বিকজ ডেফিনেশনটা আমি ভুলে গেছি। কিন্তু আমি নিজে লেখার সময় আমার ঠিকই আমি লিখতে পারি, আমার কোনো ভুল হয় না। ইটস মোর লাইক আপনি বাংলায় একটা সেন্টেন্স বলতেছেন, একটা বাক্য বলতেছেন, আপনি বাংলা বলার সময় আপনি বাংলা ব্যাকরণ ফলো করতেছেন না, কিন্তু আপনি যখন অতীতের কিছু বলতেছেন আপনার টেন্সের কোনো সমস্যা হচ্ছে না। আপনি যখন ভবিষ্যতেরটা নিয়ে বলতেছেন আপনি অটোমেটিক্যালি বাংলায়, যেমন আমরা যদি বলি আগামীকাল করব, তখন কাজটা যেন করব চলে আসে। আর যখনই আমরা বলছি আমরা 2 বছর আগে করেছিলাম, তখন অটোমেটিক্যালি করেছিলাম চলে আসছে। কেউ বলে দেওয়া লাগে নাই যে না তখন কোনটা মানে শব্দটা কি হবে, কেন? বিকজ নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের ওইরকম হয়ে গেছে, তো এটাও প্র্যাকটিস করতে হবে। তো ওইরকম হয় যে আমার ক্ষেত্রে মনে করেন যে কিছু জিনিস ওইরকম হয়ে গেছে, যে না আমি এখন হয়তোবা নিজে বললে এক্সপ্লেন করতে পারবো না, একটু দেখা লাগবে, বাট নিজে লেখার সময় ভুল হচ্ছে না। কেন? রিডিং অনেক বেশি, হ্যালো রাইটিং অনেক বেশি। কিতাবে আসো জি? বলা স্যার আর একটা কোশ্চেন ছিল, সেটা যে রাইটিং টাস্কে কি আমাদের বেশি ভালো না। আচ্ছা, ইন্টু হচ্ছে যখন কোনো কিছুর ভিতরে হবে তখন ইন্টু, অন্টু হচ্ছে উপরে। যেমন যে ড্রাইং ওভেনের ক্ষেত্রে আমরা ইন্টু দিব, বিকজ ড্রাইং ওভেনের ভিতরে, আর রোলারের উপরে এটা মিক্স করা হয়েছে, ওই জন্য আমরা অন্টু দিছি। The wire cutter is used or is used. Okay. মোবাইল নিছে নাই লগে বডি প্যারাগ্রাফ 2টা যদি আমরা লিখি, বডি প্যারাগ্রাফ 2টা আমরা শুরু করব এট দ্য ফলোইং স্টেজ দিয়ে। At the following stage, following stage কি করা হচ্ছে, ওই ক্লেব্রিক্স গুলা ড্রাইং ওভেনে 24 থেকে 48 ঘন্টার জন্য রাখা হচ্ছে। At the following stage, the clay bricks are placed into a drying oven for 1 to 2 days. After that, the bricks are heated in a clean at moderate temperature. তো আমরা টেম্পারেচারটা এখানে ব্র্যাকেটে দিয়ে দিব 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 980 ডিগ্রি সেলসিয়াস।
and then গরুর ticket, heated again at Leveling stage, the clip high breaks. temperature মানুষের টিকিট না গরুর টিকিট? up to টিকিট নিয়ে তো 1300 মেডিকেল যাওয়া লাগে না, টিকিট তো After দিয়ে মনে খাটো না, that is অনলাইনে খাটো, heated, এটা তো it জোর থাকে বলে। clean before kills sending the bricks temperature. to a cooling chamber. Cooling chamber for 2 to 3 days. আসিবালা ঢাকা কোন জায়গা তুই? Finally, the resulting bricks are মোয়াখালী packaged and মোয়াখালী delivered by a just basic-টা জানবেন, একটা স্টেজের সাথে আরেকটা স্টেজ কানেক্ট করবেন, as simple as that. ঢাকা মোয়াখালী কোন কোন মেডিকেল আছে? আসিবালা ঢাকা মোয়াখালী কোন মেডিকেল আছে? দেখে নেন। ভাই এটা সেন্টেন্স লেখাটা একটু কষ্ট মনে হচ্ছে। আসিবালা আছে। কষ্ট তো হবে, বিদেশকে আরামসে চলে আসবেন, একটু তো কষ্ট করাই লাগবে। আমি খবর জানি না। ভালো কোন জিনিস সহজ আমাদের বলেন? জানি না তো আমি তারা। কোন মূল্যবান জিনিসটা পৃথিবীতে সহজে পাওয়া যায়? নাথিং। আমরা যখন স্কুল কলেজে ছিলাম তখন ডেস্টিনি গ্রুপ ছিল, তো একদিন দেখি আমাদের একটা বন্ধু হুট করে দেখা গেল যে শার্ট প্যান্ট ইন করে মোটরসাইকেল নিয়ে গরমের মধ্যে সুটকুট পরে ঘুরতেছে। কি হইলো? প্রথম কথাবার্তা বলে না, যে খুব ব্যস্ত, তার এই মিটিং আছে সেই মিটিং আছে। পরে আমাদের গ্রামে একদিন আসছে, গ্রামে আমাদের কলেজে স্কুলে মিটিং, তো আমরা আমাদের অনেক বলে করে নিয়ে গেল, এত টাকা দিয়ে ঢোকা লাগবে এতদিনের মধ্যে, মনে করেন যে জায়গায় বসে লাখপতি কোটিপতি বানায় দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। না পরে দেখা গেল যে না লাখপতি হইলো না কোটিপতি হইলো, কথা না, তোর লগে তো ফোন দেওয়ার কথা, দেখা গেল যা ছিল তাই চলে গেল, এরকম একটা অবস্থা। আজকে দিলাম ও কারণে রাতে দিলাম। এটা হচ্ছে একটা সিমটম আর কি, যে কারণ বড়লোক ওয়েলদি হওয়াটা, টাকা ইনকাম করতে শেখাটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলের মধ্যে একটা, এবং ইট টেকস এ গ্রেট ডিল অফ এফোর্ট। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা স্কিল, খুব ভ্যালুয়েবল একটা স্কিল, এবং এটা ইজিলি শেখা যায় না। দেন হচ্ছে ওয়েলদি মানুষ যারা ওয়েলদি হয়, আমরা সবাই জানি টাকা পয়সা ইনকাম করে বড় লোক হওয়া ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। একজন আপনার স্বপ্ন দেখাই দিচ্ছে 2 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে লাখ কোটিপতি হয়ে যাবে, তার মানে কি হুকা প্লাস, বিকজ আপনি আমি জানি এটা সহজ না। সেমই আপনি যত বড় স্বপ্ন, যত বড় জার্নি, রাস্তা তত ডিফিকাল্ট হবে, এইটাই নিয়ম এবং এইটাই হওয়া উচিত। এই জন্যই জিনিসগুলো প্রেস্টিজিয়াস, এই জন্যই জিনিসগুলো ভ্যালুয়েবল, নাহলে তো সবাই পাইতো। তো এইটা নিয়ে কমপ্লেন করার সুযোগ নেই। বড় কিছু করতে হলে একটা ভালো জায়গায় মোটিভেশন দেওয়া, যেমন স্যার না, বড় কিছু করতে হলে ভালো জায়গায় আসতে হলে এফোর্ট দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে, কোনো অল্টারনেটিভ নাই। এখন বলেন। ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইন যে স্টার্ট করছেন ওইখানে ওয়াটার তোরা আমি দিলাম পিয়াজ তুই হইলে আর রসুন দিতে, স্যার এই যে আপনার হিটেড কত দিলাম আর পিয়াজ দিতে বাদে ফলে রসুন। হ্যাঁ, এটার জন্য আপনি নিজে লিখতে পারেন না, এটা কাহিনী হইলো যে আগে মারা যখন হচ্ছে গল্প করতে বসে, বাচ্চাদের কিছু লাগবে, আম্মা 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 গফরটা করতেছে, গফরটা গফ শেষ করতে দেস না, আপনার কাণ্ডটা ওইরকম আর কি। আমার এমনি বেতন কত? আজকে আমি একটু বেশি উল্টা পাল্টা কথা বলতেছি। আর তোরা হাত করো চাই নিয়া। না, আমি ওয়ান অফ দ্য রিজন ইজ আমি আসলে আপনাদের প্রিয় হয়ে গেছি মনে হয়। আপনারা হচ্ছে কিছু মনে করবেন না, মনে করলেও কিছু করার নাই। পড়াশোনার মাঝে তো এরকম একটু বলতে হয়, না বললে তো কনসেন্ট্রেট থাকা যায় না। আসলে আজকে ভালো লাগতেছে, আজকে আপনার মনে হচ্ছে যে মানে অন্যদিন অনেক বই পাইতাম ক্লাসে, আজকে অনেক ফ্রি মনে হচ্ছে।
না ওইরকম না, যখন ক্লাসে বসি তখন স্যার খুব বোর থাকে। যখন আমি অনেকগুলো ক্লাস করছি, অনেক অনলাইন ক্লাস করছি, ক্লাসের শেষে হচ্ছে আমরা টায়ার্ড হয়ে যাই, কিন্তু একমাত্র আপনার ক্লাসগুলো হচ্ছে স্যার আমরা শেষে টায়ার্ড ফিল করি না, মানে খুব চাঙ্গা থাকি শেষের দিকে। জানি না রিজন কি। অনলাইন ক্লাসে একটা সুবিধা আছে, যেমন ধরেন অফলাইন ক্লাসে যেটা হইতো, অফলাইন ক্লাসে মনে করেন যে আপনি পড়ানোটা তো আসলে আপনি একটা মতো পড়াবেন না, পড়ানোর ফাঁকে ফাঁকে হচ্ছে তো হালকা হালকা হচ্ছে একটু কথাবার্তা বললে নিজেরও ভালো লাগে, যারা ক্লাস করে তাদেরও ভালো লাগে, মনোটোনাস হয় না, একঘেয়েমি হয়। অফলাইন ক্লাসে এগুলো বলার মধ্যে একটা রিস্ক থাকতো। রিস্ক কি মনে করেন আপনি কোনো ফানি বা কোনো জোকস বলতেছেন, যদি কেউ না হাসে তখন একটা এম্বারাসিং সিচুয়েশন তৈরি হচ্ছে, এটা মানে বিব্রতকর সিচুয়েশন যে আপনি এক্সপেক্ট করছেন এটা আপনার পাঞ্চ লাইন, এটা বলার পর সবাই একটু হাসবে বা রেসপন্স করবে, কেউ হাসলো না, তখন তো আসলে মিললো না যে কি হইলো। এখন দেখা যাইতো যে না, পরবর্তী আরেকটা বলতে সাহস পাওয়া যেত। অনলাইন ক্লাসে সবাই মিউট করা থাকে, আপনারা হাসলে আমি দেখি না, না হাসলে আমি দেখি না, আমি এমন তো বলে দিই, এটা একটা পজিটিভ। এখন হচ্ছে এটা বলার মানে আপনারা যে হাসতেছেন এটা প্রমাণ করার জন্য আনমিউট করে হাসার দরকার নাই, এটা আরো উইয়ার্ড হবে। কিন্তু আমি ফানি কিছু বললাম, স্পিকার করে হি করে আসলেন, পরে আবার মিউট করে দিলেন, এটা আরো অদ্ভুত হবে, দরকার নেই। আমি জাস্ট নিতেই বলছি আর কি। এনিওয়েজ, আমাদের ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা সো ফার? এনিথিং? ক্লাস নিয়ে একটা কোশ্চেন হচ্ছে, আমরা গত ক্লাসে ছিলাম স্যার কম্বাইন চ্যাটে, ওইটা একটু কনফিউজ। হ্যাঁ বলেন। মানে কম্বাইন চ্যাটে আসলে আমরা ওই ক্লাসটা করি না, মানে পুরোপুরি একটা ক্লাস করতে পারি না। আমি ভাবছি আজকে স্যার কম্বাইন ক্লাসের আমি ক্লাসটা করাই নাই, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম আপনারা জিনিসটা সেম, কারণ আমি যদি লিখে দিই দেখবেন ওই ঘুরে ফিরে ওই সেন্টেন্স গুলাই আসবে। তো আমার প্ল্যান ছিল আপনারা নিজেরা একটু অ্যাপ্লিকেশন করেন, আর এতে যা শিখলেন ওইগুলা নিজেরা একটু অ্যাপ্লাই করলেন। আর যে কোয়েশ্চনটা আমি আপনাদেরকে দিছি বা যে কোয়েশ্চনের বডি 1 বা বডি 2 আমি দেই নাই, সেম কোয়েশ্চনের উপরই আমার ভিডিও লেসনটা আছে আর কি। তো ওইখানে ওই চার্টে ওই ফুল আনসারটা দেওয়া আছে। এরপর যদি কারো কোনো স্পেসিফিক জায়গায় কোয়েশ্চন থাকে সেটা আমাকে এখানে বলতে হবে, বা হচ্ছে মেসেজ করে যদি বলেন যে স্যার এই লাইনটা কিভাবে আসছে বা এটা কত নাম্বার লাইন লিখছেন, তখন আমি বলে দিব আর কি। এবং তখন আমার জন্য মানে তখন আমিও বুঝতে পারবো যে আপনি আসলে এই ভিডিওটা দেখছেন। আমি যখন ভিডিও দেই তখন কম্বাইনারের ভিডিও যখন দেই তখন আমি বলি যে না হচ্ছে ভিডিওটা অ্যাটলিস্ট 2 বার দেখো, যদি 2 বার দেখার পর বুঝতে না পারো তাইলে হচ্ছে আমার কাছে কোয়েশ্চন করো। কেন বলি, কারণ হচ্ছে এতে কনসেন্ট্রেশন আর একটু বেশি থাকে, এবং ওই ক্লাসে যে সেন্টেন্সেস গুলো পড়াইছি ওইগুলো ফলো করে আমি আবার সেম ওই সেন্টেন্স গুলো দিয়ে লিখছি, তখন ওইগুলোর আর একটু মানে এক্সপ্লানেশন পাওয়া যায়। এবং এই যে যেমন ধরেন আমি যখন বললাম 2 বার দেখে কোনো কোয়েশ্চনস থাকলে আমাকে কোয়েশ্চনস করেন, তার মানে কি আমাকে কোয়েশ্চনস করার জন্য হলেও আপনাকে মনোযোগ সহকারে দেখা লাগবে। তো যখন আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে চিন্তা করবেন, তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারছেন, আপনার কনফিউশন নাই। এরপরেও যদি আপনি কোয়েশ্চন করেন তখন আপনি খুবই স্পেসিফিক কোয়েশ্চন করবেন, যে না বুঝি নাই স্যার, এটা একটা জেনারিক ওভারঅল কোয়েশ্চন, তখন আপনার কোয়েশ্চন এরকম হবে না। তখন আপনার কোয়েশ্চন হবে স্যার এই যে ব্রেনস্টর্মিংটা করছেন এটা কিভাবে করছেন, এই যে লাইনটা লিখছেন এই লাইনটা কেন এইভাবে লিখছেন, বা এখানে হচ্ছে এই ফিগারটা কোন জায়গা থেকে আসলো। এরকম যখন স্পেসিফিক কোয়েশ্চনস গুলো আপনাদের স্পেসিফিক হবে তখন 2টা লাভ। প্রথম লাভ হচ্ছে আমার জন্য আনসার দেওয়াটা ইজি হয়, যেন আমি বুঝতে পারি আপনার আসলে কোন জায়গায় সমস্যা হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই যে স্পেসিফিকে যেতে হলে আপনাকে যেটা করা লাগবে তা হচ্ছে আপনাকে জিনিসটা ভালো করে বোঝা লাগবে। যদি আপনি নিজে বুঝতে না পারেন তাহলে আপনি স্পেসিফিকে যেতে পারবেন, এবং আমি চাচ্ছি আপনারা ওই স্পেসিফিক কোয়েশ্চন করেন। তো তখন ইট শোজ দ্যাট না ইউ আর ট্রাইং এবং আপনি আসলে বুঝতে পারতেছেন। কারণ এটা সবার উদ্দেশ্যে বলতেছি, মনে রাখবেন আইএলটিএস এর সবগুলো মডিউলের ক্ষেত্রে, রাইটিং হোক, রিডিং হোক, লিসনিং হোক, হোয়াটএভার মডিউল ইট ইজ, এখানে এমন কিছু দেয়া নাই যেটা আমাদের ব্রেইন নিতে পারবে না, এমন কিছু দেয়া নাই যেটা আমাদের ব্রেইন প্রসেস করতে পারবে না। উই আর নট ডিলিং উইথ কোয়ান্টাম ফিজিক্স হিয়ার। খুবই সিম্পল একটা জিনিস আমাদের ক্ষেত্রে যেটা হইছে, আমরা আসলে ইংলিশটাকে সারা জীবন একটা ভয় হিসাবে নিচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ভয় হিসাবে নিচ্ছি, অনেক কঠিন, এরকম একটা হচ্ছে আমাদের মধ্যে ছোটবেলা থেকে একটা ধারণা। দেন হচ্ছে আমাদের শেখানোটা আসলে ভুল প্রসেসে শেখানো হয়েছে।
তো এইটা যারা শিখাইছে তাদের দোষ না, তারা ওইভাবে শিখছে। মূল সমস্যাটা আসলে প্রসেসে। দেন হচ্ছে আমাদেরও তো চেষ্টার অনেক ত্রুটি ছিল, যে না আমাদের শিখানো বলেছে ঠিক আছে, কিন্তু আমরাও তো দুধে দুধে তুলসী পাতা না, আমাদেরও তো অনেক ত্রুটি ছিল। যেমন ধরেন আমরাও তো শখ করে কোনোদিন একটা ইংলিশ বই, গল্পের বই পড়ি নাই। আমরাও তো প্রতিদিন একটু দেখি না আমি ইংলিশ নিউজ পেপার পড়তে পারি কিনা, বলে তো আমি হচ্ছে একটু চেষ্টা করি নাই। আমি তো মনে করেন যে শখ করে 1 ঘন্টা পডকাস্ট বা আধা ঘন্টা পডকাস্ট শুনি নাই। এই অভ্যাসগুলো তো আমাদের নাই। এখন বলতে পারেন যে স্যার রাইটিং এর সাথে রিডিং পড়ার কি সম্পর্ক? রাইটিং এর সাথে রিডিং 200% কানেক্টেড। আপনি যদি ভালো রাইটার হইতে হন চান, আপনাকে ভালো রিডার ভালো লাগবে। আপনি বই না পড়লে ভালো লিখতে পারবেন না। আর আপনি যদি না শুনেন, লিসনিং না শুনেন, তাইলে আপনি হচ্ছে স্পিকিং পারবেন না। তো দোষটা আমাদের উপর আইসা পড়ে, আমরাও তো চেষ্টা ওইভাবে করি নাই, এরকমটা করা উচিত ছিল, করি নাই। কারণ আমি যদি এখানে আপনাদেরকে বলি, কয়জন আছেন এখানে আপনি লাইফে হচ্ছে একটা ইংলিশ গল্পের বই পড়ছেন? দেখা যাবে যে আমরা এখানে মানুষ আছি, আমি ছাড়া 40 জন। 40 জনের মধ্যে দেখা যাবে হাতে গোনা 4 থেকে 5 জন আমি পাবো যারা হচ্ছে ইংলিশ গল্পের বই পড়ছেন সারা জীবনে। একটা মানে ক্লাসের বই না, ইংলিশ গ্রামার এইগুলা না, গ্রামার ছাড়া শখ করে একটা ইংলিশ গল্পের বই পড়ছেন। কয়জন আছেন এখানে 5টা বা 10টা ইংলিশ গল্পের বইয়ের নাম বলতে পারবেন? এইগুলা ইটস মোর লাইক কি বলবো, যেমন ধরেন আমি বেশ আগে একটা লেখা লিখছিলাম আর কি। ফর এক্সাম্পল আপনি ম্যারাথনে যোগ দিবেন, মনে করেন যে যদি আমি সিলেট শহরটা আপনারা মানে কি চিনেন না, বাট সিলেট দিয়ে আমার জন্য এক্সাম্পল দেওয়া সহজ, যেহেতু আমি সিলেটে। তাও আপনাদেরকে একটু এক্সাম্পল দিই। মনে করেন সিলেট থেকে মৌলভীবাজার যাইতে কারে যদি যাই 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। এক্সাক্ট ডিস্টেন্সটা তো আমি এখন বলতে পারবো না। ধরে নেই সিলেট থেকে, মানে আমাদের বলার সুবিধার জন্য আমরা ধরে নেই সিলেট থেকে মৌলভীবাজারের ডিস্টেন্স 100 কিলোমিটার। যদি 100 কিলোমিটার থেকে আর একটু কম, বা ধরে নিই আমরা 100 কিলোমিটার। এখন মনে করেন সিলেট থেকে মৌলভীবাজার যে 100 কিলোমিটার ডিস্টেন্স, এখানে একটা ম্যারাথন হবে, মানে দৌড়ে একটা কম্পিটিশন। ম্যারাথন তো চিনেন। তো আপনি ডিসাইড করলেন ওই ম্যারাথনে আপনি জয়েন করবেন। তো আপনি যদি ডিসাইড করেন সিলেট টু মৌলভীবাজার যে একটা ম্যারাথন হবে, ম্যারাথনে জয়েন করবেন, তাহলে অবশ্যই এর আগে সিলেট শহর আপনি কয়েকবার চক্কর দিবেন এমনিতেই, আপনার রিহার্সালের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য। এই প্র্যাকটিস যদি আপনি না করেন, যদি আপনি সিলেট শহর যদি 3-4 বার 5-6 বার চক্কর দিতে না পারেন, তাহলে আপনি সিলেট টু মৌলভীবাজার ম্যারাথন করবেন, এটা আপনি কল্পনাই করবেন না। ইটস মোর লাইক আপনি যদি পাড়ার টুর্নামেন্টে চান্স না পান, ক্রিকেট টুর্নামেন্টে, তাহলে তো আপনি মানে হচ্ছে যদি বলেন আমি হচ্ছে বাংলাদেশ টিমে আমারে কেন রাখে না, তাহলে তো হচ্ছে আপনার হচ্ছে এটা তো কোনোভাবেই সেন্স মেক করেন। ওই রকমই আর কি। মনে করেন আপনি যদি বাংলাদেশ টিমে চান্স পান, তাহলে অবশ্যই আপনি আপনার পাড়ার টপ প্লেয়ার, আপনি আপনার ডিস্ট্রিক্টের টপ প্লেয়ার, আপনি আপনার ডিভিশনের টপ প্লেয়ার। ওই জন্যই আপনি বাংলাদেশ টিমে চান্স পেয়েছেন। আপনি যদি সিলেট টু মৌলভীবাজার ম্যারাথনে যোগ দেন, জয়েন করতে চান, এটা কমপ্লিট করতে চান, অবশ্যই এর আগে আপনি সিলেট শহর 3 বার 10 বার 8 বার আপনি রাউন্ড দিবেন। সিমিলারলি আপনি যদি রিডিং এ ভালো করতে চান, খুবই স্বভাবতই আপনার উচিত, আপনি বলতে পারবেন যে না আপনি 3-4টা ইংলিশ গল্পের বই পড়ছেন, আপনি 8-10টা গল্পের বইয়ের নাম বলতে পারবেন, ইংলিশ গল্পের বইয়ের নাম বলতে পারবেন। আপনি বলতে পারবেন আমি রাইটিং এ আপনি ভালো করতে চাচ্ছেন, স্বভাবতই আপনার বলতে পারা উচিত যে না আমি 50-60টা স্যাম্পল আনসার টাস্ক 1 পড়ছি, টাস্ক 2 স্যাম্পল আনসার পড়ছি। এগুলা আপনি করবেন। এগুলো যদি আপনি না করেন, তাহলে তো আপনি ওই রেজাল্টটা, ওই আউটপুটটা আপনি পাবেন না। বিকজ এখন যদি কেউ বলে আমি বাইরে পড়াশোনা স্টুডেন্ট ভিসায় আসছি, তখন কি আপনি তাকে জিজ্ঞেস করবেন তুমি কি আইএলটিএস দিছো? একটা স্বাভাবিক সিচুয়েশনে, বর্তমান সিচুয়েশনে আপনি মাঝখানে কিছু টুকিটাকি ছিল, ওইটা বাদ দেন। বাট কেউ যদি বলে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে আসছি ফান্ডিং নিয়ে, তাহলে তুমি আইএলটিএস দিছো কিনা ওই কোয়েশ্চন করা কি বাঞ্ছনীয়। কারণ সে আইএলটিএস দিছে, এটা আপনি জানেন। কারণ সে আইএলটিএস না দিলে তো ফান্ডিং পাইতো না, বাইরে পড়াশোনা করতে আসতো না। তো তার মানে সে যখন বলছে বাইরে আসছে ফান্ডিং নিয়ে, তার মানে সে আইএলটিএস দিছে। তাকে আপনি এটা বলতে পারেন না তুমি আইএলটিএস দিছো কিনা, তাকে আপনি কোয়েশ্চন করতে পারেন তোমার আইএলটিএস স্কোর কত ছিল, বিকজ তখন অটোমেটিক্যালি জানা হয়ে যায় যে না সে আইএলটিএস দিছে। তো সিমিলারলি
আপনি যদি রিডিং এ একটা ডিসেন্ট স্কোর করতে চান, 7+ একটা স্কোর করতে চান, 7, 7.5, 8 করতে চান, তার মানে এটা খুবই কমন জিনিস যে আপনি বই পড়বেন, ইংলিশ গল্পের বই পড়ার আপনার অভ্যাস থাকবে। আপনি 2টা 4টা ইংলিশ গল্পের বই, 5টা 10টা গল্পের বই পড়ছেন, আপনি 8টা 10টা 15টা গল্পের বইয়ের নাম বলতে পারেন। আর ওই গল্পের বই পড়তেছেন, এটা আপনাকে রাইটিং এ সাপোর্ট দিচ্ছে। তো এই জিনিসটা, এই চর্চাটা আমাদের মধ্যে যখন চলে আসবে, দেখবেন অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা মানে পরিবর্তন নোটিস করা শুরু করবেন, এবং তখন আর ঝরে পড়বেন না, তখন আপনি প্রোগ্রেস দেখা শুরু করবেন। আমি এমনও, এবং আইএলস জার্নিটা খুবই মানে অ্যামেজিং একটা জার্নি। যেমন ধরেন আপনি কিছুদিন লেগে থাকার পর আপনি চাইলেও বাদ দিতে পারবেন না, ওইখান থেকে সরে আসতে পারবেন না। আমি এমনও মানুষ জানি যারা, মানে আমি তো আসলে এখানে আসার আগে 5-6 বছর এক্সাম পড়াইছি, তো প্রচুর স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। আমি এমনও এক্সাম্পল দেই, এবং একটা না কয়েকটা ঘটনা দেখছি যাদের হচ্ছে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করা আছে, ইমিগ্রেন্ট ভিসা ইউএসএ, তার মানে তাদের 2 দিন আগে বা পরে তাদের হবে। এবং এদের মধ্যে আছে যাদের কথা বলতেছি, তারা অলরেডি এক্সাম দিয়ে দিছে, দিয়ে তার ডিজায়ার স্কোরটা আসতেছে না, তার এই স্টুডেন্ট ভিসা আসার দরকার নেই, সে ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসা আসবে, কিন্তু তারপর সে আজ দিতে যাচ্ছে এবং দিবে। কেন দিবে? যে স্যার আমি এতদিন পরে আমার এটা জিনিসটার প্রতি একটা জেদ চলে আসছে, আর আমি আবার এক্সাম দিতে চাচ্ছি, আমার একটা ভালো স্কোর তুলাই লাগবে। কেন? যে লেগে থাকতে থাকতে একটা টান চলে আসে, বা একটা মানে অ্যাটাচমেন্ট চলে আসে, এবং তখন জিনিসটা আর কঠিন থাকে না, তখন জিনিসটাতে আপনি দেখবেন একটা মিনিং খুঁজে পান। যেমন আজকে আমি আমার মাস্টার্স প্রোগ্রামের একজন ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আমি এই পড়াশোনা নিয়ে। যেমন লাইক আমাদের পড়াশোনা আসলে কিরকম? আমাদের পড়াশোনা ইজ মোর লাইক ল্যাপটপে বসে থেকে অ্যাসাইনমেন্ট করো, পেপার লিখো, আর্টিকেল পড়ো, এই টাইপের পড়াশোনা। এবং খুবই ফ্রাঙ্কলি বললে ইটস নট ইজি, সহজ না জিনিসটা। ইনিশিয়ালি প্রচুর এফোর্ট দেওয়া লাগছে, প্রচুর ধৈর্য লাগছে, এখন জিনিসটা অনেক স্মুথ হয়ে গেছে। যেটা আজকে আমি বসছি 4টার দিকে, 4টা বা 4:30টার দিকে, আমি উঠছি হচ্ছে 8:22। মাঝখানে আমি জাস্ট হচ্ছে একবার বা 2বার ওয়াশরুমে গেছি, আর হচ্ছে পানি খাইছি, দ্যাটস ইট। আমি দুপুরে লাঞ্চ করে বসছি, উঠছি 8:22, একটা নাই এতক্ষণ আমি পড়াশোনা করছি। আমি একটা পেপারে কাজ করতেছি। তো যদি কেউ আমাকে বলে ইজ ইট ইজি, দ্য আনসার ইজ নো, এত সহজও না। বাট ডু আই এনজয় ইট? দ্য আনসার উড বি ইয়েস। ইভেন দো ইটস ডিফিকাল্ট, আই এনজয় ইট। এবং আমি মনে করেন যে সকালে কাজ করছি, আবার এখানে গিয়ে আবার আরো 5-6 ঘন্টা আমার একাডেমিক কাজ করছি। আমি যখন বাসায় আসি, আই ডিডন্ট ফিল, মানে কি বলে, even though I was physically tired, but deep down I feel like that I had a fulfilling day, because my day was productive. বরং এখন যেটা হয় আমার ক্ষেত্রে, মনে করেন আমি সব কাজ করতেছি কিন্তু আমার পড়াশোনাটা হয়নি, তখন দেখা যায় যে আমার